ঘুমন্ত স্বামীর মাথার সুন্দর স্টাইল করা চুলগুলো কেচি দিয়ে কেটে দিলাম। তারপর চুলগুলো জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে শুয়ে পড়লাম। এখন শান্তিতে ঘুমাতে পারবো। আপনারা ভাবছেন কেন আমি এমন জঘন্য কাজ করলাম স্ত্রী হয়ে? তারপর বলি, আমার স্বামী শাহেদ খান একজন ব্যবসায়ী। কসমেটিক এর দোকান আছে, বেশ বড়সড় পাইকারি ব্যবসা। তার সাথে আমার 5 বছর ধরে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমাদের 2.5 বছরের একটা সুন্দর ফুটফুটে ছেলেও আছে, নাম আহিয়ান। বিয়ের 2 দিন পরে আমি জানতে পেরেছিলাম আমার স্বামী একটা ধূর্তধান পেলিয়ায় বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, তবে কাউকে সত্যি ভালোবাসে না। সবার সাথেই ফেস টাইম পাস করে। তবে আমাকে নাকি একদিন রাস্তায় দেখে পছন্দ করা, হুট করে ভালোবেসে ফেলেছিল। তাই আর দেরি না করে ঘটক পাঠিয়ে সোজা বিয়ে করে ফেলেছিল। বিয়ে হওয়ার পরে প্রথম প্রথম এমন ভালোবাসার নাটক দেখাতো যে সে ভাজা মাছও উল্টে খেতে জানে না, একদম ধোয়া তুলসী পাতা। অথচ আমি যে তার এই রঙিন অতীতের কথা তার চাচাতো ভাই বোনের কাছে থেকে আগেই জানতে বসে আছি, তা আমার পরম শ্রদ্ধায় স্বামী মহয় ঘুমানোরক্ষে টের পায়নি। বিয়ের পরেও বাইরে গিয়ে মেয়েদের সাথে হালকা লাইন মারার চেষ্টা করতেও ঠিকই, তবে বাড়ির ভেতরে আমার সামনে কোনো দিন ফোন টিপতে পারতো না, কারণ আমাকে সে একটু একটু ভয় পেতে বলা চলে। আমি সবসময় তাকে কথায় কথায় খোঁটা দিতাম। একটু কিছু উল্টাতে দেখলেই ঝাড়া না করে মুখ হাঁড়ি করে কথা বন্ধ করে দিতাম। তার কাছে আমার এই নীরব অভিমানটাই ছিল সবচেয়ে বড় শক্তি। সে জন্য যত আকাম উকুম ছিল সব সে বাড়ির বাইরে মিনিয়ে আসতো। ঘরে ঢুকলে একদম নিধরম সদর সুদর্শ পুরুষ। এভাবেই চলছিল আমাদের মান অভিমানের বৈচিত্র্যীয় সংসার। কিন্তু বাধ্য সাধারণ আমি যখন 7 মাসের গর্ভবতী, সেই দিন হাতে নাতে জানতে পারলাম সে এখনও অন্য একটা মেয়ের সাথে ফোনে ফিসফিস করে কথা বলে। বাস আর আর যায় কোথায়? রাগে দুঃখে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। এক কাপড় বাপের বাড়ি চলে যাওয়ার জন্য আলমারি থেকে ট্রলি ব্যাগ টেনে বের করে কাপড় ঘোরানো শুরু করলাম। আমার এই দৃশ্য দেখে শাহেদ সোজা দৌড়ে এসে আমার পায়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আর কোনো দিন না লক্ষ্মীটি, জীবনে আমার কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরে তাকাবো না। আসলে আমি তো লোকটাকে নিজের অজান্তেই বড্ড ভালোবেসে ফেলেছিলাম। মুখে কোনো দিন সোজা করে বলা হয়নি, বলো কেউ হয়তো বোঝেনি, কিন্তু বুকের ভেতর তার জন্য ভালোবাসাটা ছিল একদম খাঁটি। তাই তার ওই করুণ চেহারা আর কান্না দেখে মনটা গলে জল হয়ে গেল। মাফ করে দিলাম। সেও আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলো আর কোনো দিন কোনো ভুল করবে না। সংসার আবার আগের ছন্দে ফিরে এলো। আমার কোলে আলো করে এলো ফুটফুটে ছেলে আহিয়ান। এখন ছেলের বয়স 2.5 বছর। সারাদিন বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি আর সংসারের কাজ সামলাতে সামলাতে আমার দিন পার হয়ে যায়। আজ রাত শাহেদ দোকান থেকে একটু দেরি করেই ঘরে বেরোল। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসলো সে। আমি ওকে খাবার বেড়ে দিয়ে আহিয়ানের ঘুমার জন্য শোবার ঘরে নিয়ে গেলাম। ছেলেকে বিছানায় শুয়ে থাপ পড়তে হঠাৎ দেখি আমার স্বামী ফোনটা বিছানায় এক কোণে পড়ে আছে। হাতে তাড়াহুড়ো করে খেয়ে যাওয়ার সময় পকেট থেকে পড়ে গেছে। আমি ভাবলাম ফোনটা তুলে টেবিলের উপর রেখে আসে, কিন্তু মোবাইলে হাত দেওয়ার আগেই হঠাৎ স্ক্রিনটা জ্বলে উঠল।
টুং করে একটা মেসেজ আসলো, অপরিচিত একটা নাম্বার। কৌতূহল সামলাতে না পেরে স্ক্রিনের দিকে তাকাতেই আমার পুরো শরীর হিম হয়ে গেল। পরক্ষণেই রাগে রাগে রি করে উঠল। মেজাজে লেখা মেসেজে লেখা চুলগুলো এত সুন্দর সিল্কি, শুধু মন চায় সারাদিন মাথায় হাত বুলিয়ে দেই। কালকে আবার দোকানে আসবো, বাই। মেসেজটা পড়া মাত্রই আমার মাথায় রাগ যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। ছেলের বাপ হয়ে গেছে, 2.5 বছরের বাচ্চার বাবা, তাও তার আগের পুরনো অভ্যাস চুল পরিমাণ কমেনি। ওই মুহূর্তে রাগে আমার বুকটা ধকপক করছিল, চোখের জল এসে গড়িয়েছিল থিথি করে। একদিকে অতিরিক্ত হওয়া তীব্র কষ্ট, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষ অন্য এক হাত ছোঁয়াবে, এই ভাবনায় বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এই জন্যই তো বলি, বেটা ইদানিং সকাল সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে বাবরি চুলগুলোতে তেল সিরিম মেখে এত স্টাইল মারে কেন? ঘন্টার পর ঘন্টা চিরুনি দিয়ে চুল আড়ায় যেন কোনো রাজকুমার। এতক্ষণ সব সহজ পরিষ্কার হয়ে গেল আমার কাছে। চোখের কোণে জমে রেগে জলটা আঁচল দিয়ে সজরে মুছে ফেললাম। না, কান্নাকাটি করে লাভ নেই। এবার আর বাপের বাড়ি যাওয়া ব্যাগ গোছাবো না, এবার একদম মূল্য গোড়া হাত দেব। তখন আমি মনে মনে মন শক্ত এক সিদ্ধান্ত নিলাম, আমার হকের জিনিস আমার স্বামী, তার দিকে অন্য কেউ চোখ তুলে তাকাতে দেব না। আর ওই সিল্কি চুলে হাত দেওয়া তো দূরের কথা। খাওয়া দাওয়া শেষ করে শাহেদ ঘরে এলো। মুখের থমথমে ভাব দেখে হয়তো একটু চমকেছিল, কিন্তু আমি ঘুমরো কিছু বুঝতে দিলাম না। উল্টো মুখ মিষ্টি হেসে বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘণ্টাখানেক পর চারপাশে একদম নিস্তব্ধতা, ঘরের আলো নেভানো, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের হালকা আলো এসে পড়ছে বিছানায়। শাহেদ একপাশ গভীর ঘুমে আসেন, মাঝে মাঝে হালকা নাক ডাকার শব্দ হচ্ছে। আমি খুব সাবধানে বিড়ালের মতো নিঃশ্বাস বিছানায় থেকে উঠলাম। ড্রয়ার খুলে সেলাইয়ের বড় কেচিটা হাতে নিলাম। ধারালো কেচিটার ওপর চাঁদের আলো পড়ে এক মুহূর্তের জন্য চকচক করে উঠল। আমি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালাম, শাহেদের মুখের দিকে তাকালাম। হ্যাঁ, কি নিষ্পাপ মুখ! এর মাথার ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার অতি প্রিয় ঘন সিল্কি সেই বাবরি চুল, যে চুল নিয়ে তার অহংকার করার শেষ ছিল না, আর যে চুলের প্রেম বাইরের এক সেরি হবু ডুবু খাচ্ছে। দাঁড়াও, দেখছি মজা, মনে মনে বলে পর করে কেচি চালাতে লাগলো। গভীর ঘুমাতো আসন্ন শাহেদ একটু নড়েচড়ে উঠল ঠিকই, কিন্তু কিন্তু আর ঘুমানোর ঘাবড়ে টের পেল না তার প্রিয় বাবরি চুল একে একে বিছানায় খসে পড়ছে। আমি খুব যত্ন করে একদম বাটি ছোট সেলাই আর তারপর পাশে চুল পরে সাফ করে দিলাম। কাটা চুলগুলো মুঠো করে ধরে জানালার কাছে গেলাম, পর্দাটা সরিয়ে একটানে সব চুল বাইরে অন্ধকারে ফেলে দিলাম। বাতাসে সেগুলো উড়িয়ে নিয়ে গেল কোথায় যেন। হাতটা ঝরে নিয়ে কেচির ড্রয়ারে রেখে আবার স্বামীর পাশে এসে শুয়ে পড়লাম। এবার শাহেদের মাথার ফাঁকা অংশটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই খিলখিল করে হাসি পেয়ে গেল। পরে বুক ঠেলে একটা অস্থির নিঃশ্বাস বের হলো। যাক, যার জন্য এত বাহানা সেই বাবরি চুলই তো আর রইল না। দেখি কালকে দোকানে এসে এক আর
চুল হাত বুলায়, চোখ দুটো বুজে আসছিল আমার। শান্তি, এখন একদম শান্তিতে ঘুমাতে পারবো। তবে আসল নাটক তো তোরা রইল আগামীকাল সকালের জন্য। সকালে সূর্যটা মনে হয় একটু আগেই উঠে গেছে। জানালার পর্দার ফাঁক করে আলো সোজা শাহেদের মুখে পড়ছে। আমি কিন্তু ভোর থেকেই জেগে আছি। বিছানায় শুয়ে শুয়ে ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুধু ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছি। আমার মনে হচ্ছিল শাহেদ ঘুম থেকে ওঠার পর কি ঘটতে যাচ্ছে সেই দৃশ্য দেখার জন্য আমার তো ছাই ছিল না। সকাল 8টা বাজতেই শাহেদ আলতো করে চোখ ডলতে ডলতে উঠে বসলো। হাত দুটো মাথার পেছনে নিয়ে একটা লম্বা হাই তুলল। আর ঠিক তখনই বাঁধলো গোলমাল হাত মাথায় দিয়ে। শাহেদ থমকে গেল। চুল হাত বোলাতে গিয়ে দেখে ডান পাশের মাথায় পুরো ফাঁকা, শুকনো চমকা উঠেছে হয়তো। আহ, এ কি কি হলো? শাহেদ চট করে হাতটা নামিয়ে এনে আমার মাথায় দিল। এরপর দু হাত পুরো মাথা টলতে লাগলো। আমি চাদরটা বুকের ওপর টেনে ধরে খুব নরম গলায় বললাম, কি হয়েছে গো? আর তো ছটফট করছে। কোন সকাল সকাল? শাহেদ আমার কথা শুনে পেল না। এক লাফ বিছানা থেকে নেমে সোজা ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের চেহারা দেখে শাহেদ মুখটা একদম হাঁ হয়ে গেল। ডান পাশে চুল পুরো গায়েব, অথচ বাম পাশে এখনো ঘন চুল ঝুলে আছে, ঠিক যেমন অর্ধেক ছোড়া মুরগির মতো দেখাচ্ছে তাকে। না, এটা কি হলো? আমার চুল, আমার প্রিয় চুল কোথায় গেল? শাহেদ ড্রেসিং টেবিলের আয়নায় হাত চেপে ধরে চিৎকার করে উঠল। তার গলার আওয়াজে ঘুম ভেঙে আহিয়ান কেঁদে উঠল। আমি চট করে ছেলেকে কোলে নিয়ে গায়ে হাত বোলাতে গেলাম। মুখ দিয়ে একদম উচ্ছ্বাস ভাব নিয়ে বললাম, আহ, চেঁচাচ্ছে কেন? বাচ্চাটা ভয় পাচ্ছে তো। কি হয়েছে তো চুলের? শাহেদ ঘুম, আমার দিকে তাকাও। তার চোখ তখন একসাথে ভয়, বিষম আর অবিশ্বাস করুন এক চায়নি। আমার চুল কে কাটলো? তুমি কিছু দেখোনি? রাত্রে কি ঘরে চোর এসেছিল? চোর এসে শুধু আমার চুল কেটে নিয়ে গেল। শাহেদ গলার স্বর কাঁপে যাচ্ছিল। যে লোক প্রতিদিন সকালে 20 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সিমন লাগাতে, তার এই করুণ দৃশ্যটা দেখে আমার পেটের ভেতর এক হাসি ঠেলে উঠছিল। কিন্তু খুব কষ্ট মুখটা গভীর করে রাখলাম। চোর এসে বুঝে মানুষের চুল কাটা, তাও আবার এক পাশে সাউটে। আমি চোখ বড় বড় করে বললাম, হয়তো তো পারে রাতে তোমার চুল কেটে জিনপুরি করেছিল। তুমি না কালকে কার সাথে যেন ফোনে ফিসফিস করছিলে? শাহেদ এবার বিমুখ খাওয়ার মতো করে আমার দিকে তাকালো। কালকের ফোনের কথা শুনতেই তার মুখের রং এক লমহয় লাল হয়ে সাদা হয়ে গেল। ফোনের নামে? কিসের ফোন? শাহেদ তোতলাতে লাগলো। আমি এবার বিছানা ছেড়ে উঠলাম, ছেলেকে কোলে নিয়ে সোজা তার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর কাল রাতে সেই মোবাইলটা বের করে শাহেদের মুখের সামনে ধরলাম। আজকের দোকানে সেই সিল্কি চুল হাত বোলাতে কে আসবে যেন? একটু নামটা বলবেন, সে জিন নাকি পরি? শাহেদের পা থেকে মাথা পর্যন্ত যেন একটা ঠান্ডা হাসরত বয়ে গেল। সে থমথম খেয়ে এবার আমার মুখের দিকে তাকাচ্ছে। আমার একবার নিজের আধোবেলা মাথার দিকে হাত দিচ্ছে। শোনো, তুমি ভুল বুঝেছ। ওটা ওটা আমার পাইকারি দোকানে এক কসমেটিক এমনকি রসিকতা করে মেসেজ দিয়েছে। আমি কসম খেয়ে বলছি আমি কিছু করিনি। রাসায়নটা কত দূর গড়িয়েছে তো আর শুনতে চায় না।
আমি শক্ত গলায় বললাম, চুল যে কাটতে পারে সে কিন্তু দরকার পড়লে অনেক কিছু ছুঁতে পারে, সেটা মনে রেখো। শাহেদ ভয়ে গিলগিল করে গলার থুতু দি গিলল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ও শাহেদ, ঘরে আসিস নাকি রে? বাজার থেকে ফেরার পথে ভাবলাম একটু চা খেয়ে যাই। গলার আওয়াজে শুনে শাহেদের মাথার ঘাম পায়ে পড়লো। বাইরে দাঁড়িয়ে আছে তো তার মেজো চাচা, এলাকার দুঃস্থ মানুষকে খাবার দেওয়ার জন্য উনি একাই 100। শাহেদ ভয়ে হাত জোর করে আমার দিকে তাকালো। আমার বাঁচাও চাচা, যদি এই এহেল দেখে আমার আর মান সম্মান কিছু থাকবে না, দোকানেও মুখ দেখাতে পারবো না। আর এই অবস্থায় চেহারা দেখে এতক্ষণ ধরে চুপ রেখে রাগটা যেন এক নিমেষে জল হয়ে গেল। লোকটা আমি যতই শাসন করি না কেন, সত্যি তো বড্ড ভালোবাসি। ও ভেতরে ভেতরে যতটা পাজি ততটাই আমার ওপর নির্ভরশীল। আমি একটা গভীর নিঃশ্বাস ফেলে বললাম, ড্রয়ার থেকে আলমারির চাবি বের করে একটা লাল রঙের সুতি বাঁধনের টুপি আর কেচিটা বের করলাম। সোজা হয়ে বসো, আমি হুকুম দিলাম। শাহেদ একবার বাঁধা ছেলের মতো মেঝের ওপর হাঁটু মুড়ে বসলো। আমি কেচিটা হাতে নিয়ে তার বাম পাশের বাকি চুলন্ত বাবরি চুলগুলোতে এক টানে 5টা দিলাম। আস্তে। শাহেদ প্রায় কেঁদেই ফেললো। চুপ, আমি ধমক দিয়েই বললাম। এক পাশের চুল নিয়ে টুপি বের হলো। ছাগল মোড়ানো মাথা মনে হাতে এখন পুরো মাথা সমান করে দিলাম একদম। আমি টাক 10 মিনিটের মধ্যে শাহেদের পুরো মাথা একদম ছোট ছোট করে ছোট দিলাম। কাটটা শেষ, তার মাথার সেই লাল টুপিটা ভালো করে বসিয়ে দিয়ে বললাম, চাচাকে গিয়ে বলল কাল রাতে হঠাৎ ভীষণ মাথা ব্যথা হচ্ছিল। তার গরমে ঠেলায় মাথা পুরো নড়ে করে টুপি পরেছি। শব্দ। টুপির ওপর হাত দিয়ে একবার আয়নায় তাকালাম। একদম বাটি ছাট হলেও আগের ওই উদ্দেট্ট রূপটার চেহারায় অনেক ভালো দেখাচ্ছে। সে আয়নায় থেকে মুখ ফিরিয়ে হঠাৎ আমার দুটো হাত চেপে ধরল। আমি তার চোখের দিকে তাকালাম। এই মানুষটার ওপর রাগ করা যা, কিন্তু বেশি দিন রাগ ধরে রাখা যায় না। এরপর থেকে যে কোনো মেয়ের মেসেজ ওই ফোনে দেখি, তবে শুধু চুল না, চেরুনির মতো তোমার কপালেও ঘাম ঝরবে। আমি মুচকি হাসি দিলাম। দোকানে আমাকে দেখে তো এমনিতেই মেয়ে কাজ কম আসবে। কথাটা শুনে আমি আবার সামলাতে পারলাম না, ফিক করে হেসে ফেললাম। আমার হাসির শব্দ আহিনের ছোট ছোট হাত দুটো ওপরে তুলে খিলখিল করে হেসে উঠল। দরজার বাইরে থেকে চাচা আবার ডেকে উঠল, কিরে শাহেদ, তোর কি ঘরে ঝামেলা বাঁধলো নাকি? এত কিসের কথা? আরে আছি চাচা, বউ টুপি পরাচ্ছে। শাহেদ চট করে মাথায় টুপিটা আরও একটু টেনে চেপে বাইরে দৌড়ে গেল। আমি ঘরের কাটা চুলটা ঝট দিতে দিতে একটা অস্থির নিঃশ্বাস ফেললাম। জানি না এভাবে আর কতদিন তাকে সামলাবো। শাহেদ ঘরে ঢুকলো একদম রাত 9:30টায়। সারাটা দিন আমার মনের ভেতর একটা ঘন্টা আর অস্থিরতা কাজ করছিল। দোকানে আজকে সেই মেসেজ পাঠানো মেয়েটি সত্যি সত্যি এসেছিল কিনা, শাহেদ তার সাথে কথা বলছে কিনা, সব ভেবে ভেবে নিজের ভেতরটাই জ্বলছিল। শাহেদ ঘরে ঢুকেই আমি চোখ তুলে তাকালাম। মাথার সেই লাল টুপিটা এখনও টেনে কপাল পর্যন্ত নামানো। সারা দিনের খাটুনিতে গায়ের শার্টটা একটু তেড়ে বাড়ানো,
মুখটাও কেমন যেন অপরাধীর মতো শুকনো দেখাচ্ছে। হাতের পকেট বাঁকাটা টেবিলের ওপর রেখে সে সোজা বাথরুমের দিকে হেঁটে দিল। আমি রান্নাঘর থেকে তার জন্য ভাতের থালা সাজিয়ে এনে টেবিলে রাখলাম। আহিয়ান এতক্ষণে বিছানায় শুয়ে একাই আদো আদো বলি ফুটিয়ে নিজের পায়ে আঙ্গুল ধরে খেলছে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো শাহেদ। টুপিটা না খুলে মাথা নিচু করে খেতে বসলো। আমি ওর ঠিক মুখোমুখি চেয়ারটায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আজকে দোকানে এক কসমেটিকার এসেছিল। হালকা গলায় জিজ্ঞাসা করলাম, কিন্তু গলার সুরটা সে স্বাভাবিক ছিল না। তা শাহেদ ঠিকই বুঝে গেল। শাহেদ ভেতরে ভাতের লোকমা মুখে দিয়ে গিয়ে হাতের একটু থামিয়ে দিল, তারপর গলায় তোলাহে দিয়ে মুখটা মুছে নিয়ে স্বরে বলল, এসেছিল। কথাটা শুনে আমার বুকের ভেতর ছ করে উঠল। হাত দুটো টেবিলের উপর শক্ত করে চেপে ধরলাম। তারপর কি বলো? তোমার এই টুপি পরা মাথায় ছা দেখা। শাহেদ একটা লম্বা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালো। তার চোখে কোনো চালাকি ছিল না, বরং অদ্ভুত এক রাগ রাগ ভাব। ও দোকানে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে আগে চারপাশটা দেখলো। শাহেদ বলতে লাগলো, তারপর আমার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। টুপি পরা মাথায় আর ছটা চুল দেখে মুখ টিপে হেসে ফেলল। কাছে এসে বলল, শাহেদ ভাই, আপনার চুল কোথায় গেল? টুপি পরে আছেন কেন? আপনি চিকন শক্ত করে ওর দিকে সোজা তাকিয়ে বললাম, চুল আমার বউ কেটে দিয়েছে। আমার বউ খুব কড়া মেজাজের মানুষ। কালকে আমাকে মেসেজ কি লিখেছেন আমার বউ, এগুলো একদম পছন্দ করে না। আর শোনেন, জিনিসপত্র কিনতে আসলে কেনাকাটা করে সোজা বাড়িতে চলে যাবেন, বাড়িতেই কথা বলবেন না, আর মেসেজও দিবেন না। শাহেদ মুখের এই কথাটি শুনে আমার বুকের ভেতর জমে থাকা ভয়টা চলে গেল। সত্যি বলছি, আমি আশা করিনি ওই মেয়েটার সাথে এভাবে কথা বলবে। মেয়েটা কিছু বলেনি। আমি একটু নরম গলায় জিজ্ঞাসা করলাম, বলবে আর কি? মুখটা একেবারেই চুন করে কাঁচা মরিচের মতো চেহারা বানিয়ে বলল, আমি তো আমার স্বামীর কথা বলছি যে আপনার দাঁত আর শ্যাম্পু ব্যবহার করার কারণে তার চুল পড়া বন্ধ হয়েছে এবং চুলগুলো সিল্কি হয়েছে। সারা দিন মাথার হাত বুলিয়ে দিতে ইচ্ছা করে। এই কথাটি তো লিখেছিলাম। এই কথাটি বলে দোকান থেকে তেল আর শ্যাম্পু নিয়ে বের হয়ে গেল। কেসেস আর রফিক দোকানের কসমেটিক তো পছন্দ কে ফিক করে হেসে ফেলল। কাহিনী দেখে শাহেদ ওর আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। আমি অবশ্য মুখে হাসি ফুটাতে দিলাম না। থালা থমকে পানির গ্লাসটা তার দিকে দিয়ে বললাম, নাটক কম করা না হলেও কি তোমাকে লাইনে রাখা যায়? খাওয়া শেষ করে শাহেদ বিছানায় গিয়ে আহিনের কোলে তুলে নিল। বাবাকে পায়ে ছেলেও একদম গায়ে ওপর টুপিটা ধরে টান দিতে লাগলো। আরে না, আহিয়ান, টুপি টানিস না রে বাপ, ভেতরের ছাগল মাথা দেখে ওর লাগবে। শাহেদ চিৎকার করে ছেলেকে সামলাতে লাগলো। দৃশ্যটা দেখে আমার আর হাসি চেপে রাখা সম্ভব হলো না। কিলকিল করে হেসে ফেললাম। কতদিন পর ঘরে এমন একটা হালকা আর স্বাভাবিক আনন্দ ফিরে এসেছে। শাহেদ আহিয়ানকে বিছানায় শুয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, আসলে মানুষ যখন কোনো কিছু ফিরতে পাওয়া যায় তখন সেটা একদম বোঝানো, তেমনি তুমিও আমার একদম বোঝালা না। আমার
ফেলালা, তুমি সত্যি একটা আহকম। ওই মেয়ে কিসের চুল হাত বুলাবে আমার। আমি ওর দিকে তাকিয়ে একটা হালকা ঝাড়ি দিয়ে বললাম, থাক, আর নিজের প্রশংসা করতে হবে না। এবার টুপিটা খুলে দেখি মাথাটা কেমন হলো। একটু তেল মালিশ করে দে। শাহেদ বদ্ধ ছেলের মতো টুপিটা খুলে সেই বাটি শট আন নাড়া মাথাটা দেখে আবার আমার হাসি পেয়ে গেল। আমি আলমারি থেকে নারকেলের তেল কোটাটা বের করে ওর মাথায় হালকা হাত দুলতে দিতে লাগলাম। সংসারটা আসলে এমনই, মাঝে মাঝে একটু ঝড়ঝাপটা না আসলে বোঝার উপায় থাকে না ভালোবাসার শিকারটা কতটা গভীর নেমেছে। ফলে চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।